আজ প্রতিশোধ নেব। প্রতিশোধ 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 প্রতিশোধ। কতবার করে বললাম রাতটুকু থেকে যা, একেবারে সকালে রেডি টেডি হয়ে দুই বন্ধু একসাথে অফিস যেতাম, তা কিছুতেই শুনলি না। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তাছাড়া বিয়ে বাড়ি, তোর এত আত্মীয় স্বজন, তারাই ঠিক মতো শোবার জায়গা পাচ্ছে না, তার মধ্যে আমি আবার। আরে ও ঠিক হয়ে যেত। তবে যাই বলিস বিকাশ, অনেক বছর পর এইরকম আনন্দ করলাম তোর বিয়েতে। কত বছর পর এরকম প্রাণ খুলে হাসলাম বল দেখি। হ্যাঁ তা সত্যি, বন্ধুদের মধ্যে মোটামুটি সবাই এসেছিল। সবার সাথে তো এখন আর দেখা হয় না, অকেশন টকেশন হলে তাই যায় একটু। বলছি বিকাশ, কথা বলতে থাকলে রাত কেটে ভোর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যেতেই হবে যখন তখন বেরিয়ে পড়, না হলে শেষ ট্রেনটা মিস করবি। আমার কলেজ জীবনের বন্ধু বিকাশের বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলাম শিমুলপুর। ছোটখাটো চাকরি করি, তাই এখানে ওখানে যাবার জন্য রেলপথই ভরসা। বিকাশের বাড়ি থেকে শিমুলপুর স্টেশন মিনিট 20 হাঁটা পথ। রাত্রি 12টা বাজে। বনগাঁয় ফেরবার শেষ ট্রেন রাত 12:30টায়। এত রাতে এসব জায়গায় রাস্তায় লোকটোক খুব একটা থাকে না। টুকটুক করে হাঁটতে হাঁটতে স্টেশনে চলে এলাম। রাতের শেষ ট্রেনে প্যাসেঞ্জার থাকে না, হয়তো একা একাই 1.5 ঘন্টা ট্রেনে বসে থাকতে হবে। তবে মন্দ লাগে না। নির্জন রাতে একা একটা কামরায় বেশ একটা অন্যরকম অনুভূতি হয়। বেশ কিছুক্ষণ প্ল্যাটফর্মে বসে থাকবার পরেও কোনো একজনের দেখা মিলল না। একটা নেড়ি কুকুর শুধু সামনে দিয়ে হেঁটে চলে গেল, আমাকে পাত্তা না দিয়ে। ঠিক 12:35 ট্রেন এসে গেল। যা ভেবেছিলাম, পুরো কামরায় আমি একা। বোধহয় পুরো ট্রেনে মধ্যরাতের অন্ধকার ভেদ করে ট্রেনটা ছুটে চলল মৃদুমন্দ গতিতে। এত রাত পর্যন্ত আমার জেগে থাকা হয় না, তাই ট্রেনের ছন্দবদ্ধ ঝিকঝিকিনিতে ঘুম এসে গেল। ঘুম যখন ভাঙল, দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরে কেবল ধুধু মাঠ। এটা কোনো স্টেশন নয়। উঠে গেটের কাছে হেঁটে এসে বাইরে তাকালাম। দূরে সিগন্যাল লাইটটা লাল হয়ে রয়েছে, সিগন্যাল পাইনি। এদিক ওদিক তাকিয়ে জায়গাটা চেনবার চেষ্টা করলাম, কিন্তু ঠিক বুঝে উঠতে পারলাম না। ঘুমের চোখ বলেই হয়তো। বেশ কিছুক্ষণ পরেও ট্রেন যখন চলল না, তখন ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে ড্রাইভারের কামরার কাছে এলাম। ভাবলাম জিজ্ঞেস করব কি ব্যাপার, কিন্তু কামরায় ড্রাইভার নেই। বুঝলাম তার মানে বড়সড় গন্ডগোল হয়েছে। ট্রেন তাড়াতাড়ি ছাড়বার নয়। এখন কি করি? বেশ অস্বস্তি হচ্ছে। বাড়ি ফিরে একটু ঘুমোতে না পারলে কাল সকাল 9টায় অফিস ধরবো কি করে? কোথায় যাবেন দাদা? হঠাৎ পেছন থেকে কে বলে উঠল। আমি চমকে উঠে পেছনে ঘুরলাম। দেখি একজন লোক। পোশাক দেখে বাসের কন্ডাক্টর বা অটো ড্রাইভার এ জাতীয় কিছু বলেই মনে হচ্ছিল। এবার সে বলল, এই ট্রেনের প্যাসেঞ্জার ছিলেন সে তো বুঝতেই পেরেছি, কিন্তু ট্রেন তো আর সামনে এগোবে না। গুন্ডা বদমাইশ লোকেরা লাইনের পাতে অপকর্ম সেরে দিয়েছে। তা যাবেন কোথায়? যাও তো বনগাঁয়। কিন্তু আপনি কে? আমার নাম নিত্যানন্দ দাস, সবাই নিত্য বলে ডাকে। আমি এই চাঁদপাড়া স্টেশনে অটো চালাই। স্টেশনেই যাচ্ছিলাম, আপনাকে হাঁটতে দেখে মনে হলো নিঘাত আপনি ট্রেন থেকে নেমেছেন। তা বলছিলাম যাবেন তো চলুন, দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। মনে মনে খুশি হলাম। বললাম, কিন্তু তোমার অটো কোথায়? অটো স্টেশনেই থাকে দাদা।
আর কথা না বাড়িয়ে বললাম, ঠিক আছে চলো। অন্ধকার মাঠের রাস্তা দিয়ে আমি নিত্যানন্দের সাথে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটবার পর ওকে জিজ্ঞেস করলাম, তা নিত্য, তুমি এত রাতেও অটো চালাও? আমার কথায় সে হেসে বলল, আমি রাতেই অটো চালাই দাদা, দিনের বেলা অন্য কাজ থাকে। ও, তা এত রাতে প্যাসেঞ্জার পাও? প্রত্যেক দিনই আপনার মতো কেউ না কেউ ঠিক জুটে যায় দাদা, আর রাতের বেলা ভাড়া বেশি, পুষিয়ে যায়। আর কোনো কথা না বলেই দুজনেই চুপচাপ হাঁটতে থাকলাম। মিনিট খানিকের মধ্যেই আমরা অটোর কাছে চলে এলাম। নিত্যানন্দ একটু এদিক ওদিক তাকিয়ে বলল, না, আজ আর কোনো প্যাসেঞ্জার পাবো বলে তো মনে হচ্ছে না। আপনাকে একা নিয়েই বনগাঁ পর্যন্ত যেতে হবে। ভাড়া কিন্তু একটু বেশি দিতে হবে দাদা। বললাম, সে পাবে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। অটো চলতে শুরু করলো। বনগাঁ থেকে মাত্র 2টো স্টেশনের ব্যবধান, অথচ এইসব রাস্তাগুলোয় এর আগে কখনো আসাই হয়নি। রাস্তা থেকে অনেক দূরে দূরে জনবসতি, আর কেবলই ফাঁকা মাঠ। রেল লাইনের ধার দিয়ে সোজা চলেছে রাস্তাটা। কৌতূহলবশতই নিত্যানন্দকে জিজ্ঞেস করলাম, এই জায়গাটার নাম কি নিত্য? এ হলো ষষ্ঠীতলা, তবে বেশিরভাগ লোক একে শর্টতলা নামেই চেনে। শর্টতলা নাম শুনেই আমার বুকটা ছড়াৎ করে উঠল। শর্টতলার নাম আমি আগে অনেকবার শুনেছি। এই জায়গাটার একটা অনেক পুরনো ইতিহাস আছে, সে অনেক বড় কাহিনী। এখন আলোর যুগ, বিজ্ঞানের যুগ, তবু শর্টতলার নাম শুনলে শহরতলির মানুষেরা এখনো পর্যন্ত ভয় পায়। বললাম, এই পথে আসলে কেন নিত্য? বড় রাস্তা ধরলেই তো পারতে। নিত্য হেসে বলল, কি যে বলেন দাদা, বড় রাস্তা ধরলে বনগাঁ পৌঁছাতে কত সময় লাগবে জানেন? তার চেয়ে এই রেল লাইনের ধার দিয়ে গেলে অনেক আগে পৌঁছে যাব। হ্যাঁ, কিন্তু বুঝেছি, শর্টতলা শুনে ভয় পাচ্ছেন তাই না দাদা? না না, ঠিক তা নয়। আরে দাদা, নিত্যানন্দ থাকতে আপনার কোনো ভয় নেই। আপনি যতক্ষণ আমার প্যাসেঞ্জার ততক্ষণ আমার দায়িত্বে, বুঝলেন কিনা? এই শর্টতলা নিয়ে যা যা গল্প শুনেছিলাম তা কি সত্যি নিত্য? কি জানি দাদা, হয়তো সত্যি, আবার হয়তো সত্যি না। তবে যা রটে তার কিছু তো। হঠাৎ পেছন থেকে বিশ্রীভাবে কে যেন অপার্থিব হাসি এসে উঠল। আমি চমকে উঠে পেছন ঘুরতেই আমার সারাটা শরীর জুড়ে বরফের ঢেউ খেলে গেল। পেছনে যতটা পথ পেরিয়ে এসেছি ততটা পথ জুড়ে দাঁড়িয়ে আছে সারি সারি কঙ্কাল। সেসব কঙ্কাল মূর্তিরা আমাদের অটোর সাথে সমান দূরত্বে এগিয়ে চলেছে। আমার সারাটা শরীর তখন ভয়ে অসাড়, তবু কোনো ক্রমে সামনে তাকাতেই দেখি নিত্য নেই। চালক ছাড়াই একা একা এগিয়ে চলেছে অটোটা। আগের থেকে 10 গুণ বেশি গতিতে এগিয়ে চলেছে মাঠঘাট ভেঙে চুরে। তারপর আবার ঘুরে তাকালাম সেই বিভীষিকাময় কঙ্কালপুরীর দিকে, কিন্তু এবারে যা দেখলাম তাতে ভয়ে বিস্ময়ে আমি হতবাক হয়ে চেয়ে রইলাম সেই অপার্থিব দৃশ্যপটটার দিকে। এতক্ষণ পর্যন্ত যে আমার অটোর চালক ছিল, সে নিত্যানন্দ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল কঙ্কাল বাহিনীর সামনে। এইবার শুরু হলো বাকযুদ্ধ। এই বিশাল কঙ্কাল বাহিনী একদিকে, আর অন্যদিকে একা নিত্যানন্দ। কঙ্কালের মধ্যে থেকে একজন বলে উঠল, তুই সরে যা, আজ অনেক দিন পর খাবার পেয়েছি, একটু খেতে দে, বড্ড খিদে পেয়েছে। নিত্য গর্জন করে বলল, খবরদার বলছি, উনি আমার প্যাসেঞ্জার। আমি থাকতে আমার প্যাসেঞ্জারের কোনো ক্ষতি আমি হতে দেব না। যুগ যুগ ধরে যে রক্তের জন্য অপেক্ষা করেছি, আজ তাকে পেয়েছি। আজ কিছুতেই ছাড়বো না। আজ প্রতিশোধ নেব, প্রতিশোধ 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 প্রতিশোধ। কি রক্ত, কিসের প্রতিশোধ, তার আগা মাথা কিছুই বুঝলাম না। শুধু বুঝলাম এই মৃত্যুমুখর বিভীষিকাময় আতঙ্কে আমার সারাটা শরীর যেন অবশ হয়ে আসছে। আমি আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। জ্ঞান যখন ফিরল, দেখলাম সেই সব কঙ্কাল মূর্তিরা উধাও হয়ে গেছে। ধরফর করে উঠে বসলাম। সামনেই দাঁড়িয়ে আছে নিত্যানন্দ।
আমি তাকে সোজাসুজি জিজ্ঞেস করলাম, ওরা কিসের প্রতিশোধ নিতে চাইছিল নিত্য? নিত্যানন্দ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তাহলে শুনুন, আজ থেকে 120 বছর আগে এই চাঁদপাড়ায় ছিল জমিদার ষষ্ঠী নারায়ণ চট্টোপাধ্যায়ের রাজত্ব। সে বছর অনাবৃষ্টিতে গায়ের চাষিদের ফসলের খুব ক্ষতি হয়। সেবারেও গরিব চাষিদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য নির্মম অত্যাচার শুরু করে জমিদার ষষ্ঠী নারায়ণ। খাজনা দিতে না পারায় বহু চাষির শেষ সম্বলটুকুও কেড়ে নেয় সে। চাষিরা আত্মঘাতী হতে বাধ্য হয়। তাদের বুভুক্ষ কঙ্কালরা জমিদার ষষ্ঠী নারায়ণের বংশধরদের আজও খুঁজে বেড়ায় প্রতিশোধ নেওয়ার জন্য। আমি বললাম, কিন্তু আমাকে মারতে চাইছিল কেন? কারণ আপনি হলেন ষষ্ঠী নারায়ণের বংশের চতুর্থ পুরুষ, অবনী চট্টোপাধ্যায়। মনে পড়ে গেল, ঠাকুমার মুখে ছোটবেলায় শুনেছিলাম আমার শরীরে নাকি জমিদারের রক্ত বইছে। বললাম, কিন্তু তুমি তাহলে কে? নিত্য বলল, আমি ছিলাম জমিদার বাবুর অনুগত ঘোর সওয়ার। মনিবের রক্ষা করাই আমার ধর্ম, তাই আজ আপনাকে রক্ষা করলাম। চলে যান বাবু, আর কখনো গভীর রাতে এ পথে আসবেন না।